ফলপ্রসূ হবে না যদি আলোচনা না থাকে। গভর্নমেন্ট এবং অপোজিশন যদি কথা না বলে সুষ্ঠু সমাধানে পৌঁছানো যাবে না। হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে আপনারা তো পার্লামেন্টে নেই, বাইরে আছি তো, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। অতীতে সবসময় বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস যদি আপনি দেখেন, সব সময় কিন্তু সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে, রাউন্ড টেবিল বৈঠক হয়েছে। আমাদের সব আপনার শ্রদ্ধেয় নেতারা সেই সমস্ত রাউন্ড টেবিলে গেছেন, কথা বলেছেন। তো এরা ওই আলোচনাতেই বসবে না। ভয় একটাই, যে আলোচনাতে বসলেই তো আপনার আসবে নীতির কথা, আসবে এথিক্সের কথা, আসবে গণতন্ত্রের কথা। তখন তো আপনার ইল করতে হবে। ইল করলে তো নির্বাচনে গেলে তো সমস্যা, নির্বাচনে গেলে তো জনগণ ভোট দেবে না। যে অপকর্মগুলো করেছে কত বছর ধরে সেটা তো তারা জানে, এবং সেই কারণে তারা ভোট দিতে চায় না, সেভাবে ভোটই দিতে চায় না। অসুবিধাটা কোথায় বুঝছেন? আপনি যে এত জনপ্রিয় হন, এত কাজ করছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ কোনোদিন কোনো কাজই করেনি, আপনারা একেবারে উন্নয়নের লহরই বইয়ে দিয়েছেন, তাহলে ভয়টা কাকে? পুলিশ আপনাদের নিয়ন্ত্রণে আছে, আপনার রাষ্ট্রযন্ত্রগুলোর নিয়ন্ত্রণে আছে, আপনাদের ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে আছে। তো রেফারেন্ডাম দেন, একটা ভোট করেন, দেখেন হয় কিনা। তারা করবেন না, কারণ আওয়ামী লীগ, আমি যে কথাটা বারবার আমার কাছে মনে হয় বলে আমি বলি, আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ হ্যাজ বিকাম পলিটিক্যালি ব্যাংক্রাফট। আওয়ামী লীগকে আপনার এই ধরনের নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে, 154 জনকে আপনার আনকন্টেস্টেড ডিক্লেয়ার করে দিয়ে, এটা অবিশ্বাস্য। সেটাই তারা এবার করেছে, কারণ দে হ্যাভ বিকাম টোটালি আইসোলেটেড ফ্রম দ্য পিপল। জনগণের কাছে তাদের কোনো জায়গা নেই। আমি প্রায় শেষ করে নিয়ে এসেছি আমার কথা। আপনার সুন্দর সুন্দর কথা শুনতে পাই, উন্নয়ন উন্নয়ন হচ্ছে, প্রচুর দিকে চতুর্দিকে উন্নয়ন হচ্ছে। আমি আজকের কয়েকটা পত্রিকা আপনাদের সামনে আমি একটু দেখাবো। আজকের আমি সকালে খবরের কাগজ পড়িয়ে গাড়িতে দেরি হয়, আসার সময় তখন আপনার ওইগুলো, এই পত্রিকাগুলো পড়ার সুযোগ পাই। প্রতিদিন অত্যন্ত বহুল প্রচলিত নিচের দিকে আছে, ডক্টর প্রামাণিকের লুটপাটে ডুবছে মংলা কাস্টমস। দুর্নীতি দেখেন আসছে। তারপরে আসেন আজকেরটাই বলছি, আগের গুলো না। এটার মধ্যে দুর্নীতির খবরটা আসে না, ওটা আসছি এক এক করে আসি আপনার। আমরা দেখছিলাম যে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ঠিক এই মুহূর্তে ব্রিফ করছেন, এবং কিছু পত্রিকা থেকে তিনি দেখাচ্ছিলেন আসলে কিছু খবর। এরপরে যদি আমরা একটু দেখি যে আমাদের হ্যাপেনিং আওয়ারের যে খবর, আমরা একটু পরের খবরটা যে কি আছে। ভোটে শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না বলেই তাকে হত্যার নীল নকশা চলছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ছাত্রলীগের আয়োজনে রাজধানীতে মনিরুজ্জামান বাদলের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে তিনি এই মন্তব্য করেন। গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আকাশচুম্বী জনপ্রিয়তাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এ সময় ছাত্রলীগের নতুন সদস্য সংগ্রহের বিষয়ে দলের এই অঙ্গ সংগঠনটিকে সচেতন হওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। শত্রুরা জানে ভোটে শেখ হাসিনাকে পরাজিত করা খুবই কঠিন, তাকে ফিজিক্যালি লিকুইডেট করাটা টার্গেট তাদের আছে। সেই চক্রান্ত বাংলাদেশে এখন বর্তমান। হুজুগে মেতে পুঁজিবাজারে বিনিয়োগ করলে এর দায় সরকার নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গুজবে বিশ্বাস করে কেউ বিনিয়োগ করলে সেই দায় বিনিয়োগকারীর। তবে মানুষকে সচেতন করতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু হয় পুঁজিবাজারে ঝুঁকি কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার এসএসসির নবনির্মিত ভবন এবং বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রতিষ্ঠার প্রায় 2 যুগ পর নিজস্ব ভবন পেল দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রাজধানীর আগারগাঁয়ে পাসপোর্ট অফিস সংলগ্ন নতুন এই ভবনটি এসিসির সম্পূর্ণ নিজস্ব তহবিলে নির্মিত।
মতিঝিল জীবন বীমা ভবন থেকে পর্যায়ক্রমে কমিশনের সব কার্যক্রম পরিচালিত হবে নবনির্মিত এই ভবন থেকে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পাশাপাশি পুঁজিবাজারের ঝুঁকি কমাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে এসিসি, চালু করেছে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। নতুন ভবনের সঙ্গে রোববার এই কার্যক্রমেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরেছে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা। আর তাই পুঁজিবাজারের ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। আর আমাদের বাঙালি সাধারণত আমাদের চরিত্র হচ্ছে হুজুগে মাতা। আমরা হঠাৎ হুজুগে মেতে এমন করে ফেলি যে শেষে সবকিছু হারিয়ে হায় হায় করি। সেটা যাতে না হয় তার জন্য এই বিনিয়োগ শিক্ষার আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের মূল ঝুঁকিটা বিনিয়োগকারীকে নিতে হয়। আর তাই নিজের অর্থ সম্পদ লগ্নি করার আগে জেনে বুঝে খবর নিয়ে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। কোনো তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর। এটা যেন না হয়। কেউ যদি গুজব এবং একটা সাধারণ ধারণার উপর নির্ভর করে কোনো বিনিয়োগ করেন, তার জন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, সেখানে কার দোষ? যিনি করবেন তার। কাজে এই জন্য আমি বারবার বলবো যে যারাই বিনিয়োগ করবেন তারা অবশ্যই কোন কোম্পানিতে করছেন, তাদের আর্থিক অবস্থাটা কি, তাদের কি কি সক্ষমতা আছে, সবকিছু তথ্য নিয়ে তারপরে তারা করবেন। কারণ ঝুঁকি তাদেরই নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। আমরা যে বিনিয়োগ শিক্ষা ইসলামী ব্যাংককে দেশের ১ নম্বর ব্যাংক হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ভবিষ্যতের ব্যবস্থাপনায় আরো পরিবর্তন আনা হবে। এদিকে রাজনৈতিক বিবেচনা নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, ইসলামী ব্যাংকের মূলনীতি মেনেই ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করা হবে। ১৯৮৩ সালের ১৩ মার্চ বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক হিসেবে এই ব্যাংকের যাত্রা। দেশের অধিকাংশ মানুষের লেনদেন ও আর্থিক সঞ্চয় হয় ইসলামী ব্যাংকে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ২৭% অর্থ আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর ২০১৭ সালে এসে দেশের ৫৬টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের বার্ষিক মুনাফা দাঁড়িয়েছে ২০০৩ কোটি টাকা। তবে ৫ জানুয়ারি বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় সাবেক সচিব আরাস্তু খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। ইসলামী ব্যাংকের শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার কারণে অর্থমন্ত্রীর চোখে এটি দেশের ১ নম্বর ব্যাংক। তিনি জানান, দেশের এই শীর্ষ ব্যাংকের ভবিষ্যৎ পরিচালনা ব্যবস্থা নিয়ে আরো পরিবর্তনেরও পরিকল্পনা রয়েছে। Islamic Bank is at the moment the number one bank in the country in terms of its business. তবে তাদের আরো সমস্যা আগের থেকেও কিছু কিছু ছিল, যে তাদের প্রফিটস আলটিমেটলি কোথায় যায়, how it is used, এটা নিয়ে প্রশ্ন ছিল। বিদেশি অংশীদার বদলের পর তাদের চাপেই ইসলামী ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে। তবে এর ফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। The MD and chairman have been changed. There is definitely common sense suggests that there will be fairly big changes. বিকেলে ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, ব্যাংকটির মূলনীতি মেনেই সকল কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করা হবে। দেশবাসী, গ্রাহক ও শেয়ার হোল্ডারদের মধ্যে জানিয়ে দিতে চাই, প্রথমে আমি এটা বলেছি, we are all unanimously agreed to say that এই প্রিঅ্যাম্বলে যেটা আছে বেসিক শরিয়া ল, that has to be strictly followed. যারা ইসলামী ব্যাংকে কর্মরত আছেন তাদেরকে চাকরি নিয়ে সম্পূর্ণ শঙ্কামুক্ত থাকারও আহ্বান জানান চেয়ারম্যান। শুধুমাত্র ধর্মীয় চিন্তাভাবনা থেকেই নয়, এখন থেকে নারী ও অন্য ধর্মের গোষ্ঠীর লোকজন ইসলামী ব্যাংকে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান আরাস্তু খান। জব সিকিউরিটির ব্যাপারটা we wish to ensure them that their job is secured. This bank is open for anybody, Hindu, Christian, ভালো যদি হয় they sit for examination and proper recruitment method, they can get job. এবং we have talked to আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ২০১৭ সালে পাঠ্য বইয়ে নতুন বেশ কিছু লেখা সংযোজিত হয়েছে, তবে বিয়োজন ও সম্পাদন নিয়ে উঠেছে বিতর্ক। যে পরিবর্তন এসেছে তার সঙ্গে মিলে যাচ্ছে ধর্ম পুঁজি করে রাজনীতি করা সংগঠনের এজেন্ডা। শিক্ষাবিদদের মতে শিক্ষানীতির সঙ্গে যায় না এমন পরিবর্তন আর ভুল গ্রহণযোগ্য নয়।
কিশোর জাহানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখে নিচ্ছি। নানা ঘটনায় ভরা 2013 সাল, যুদ্ধাপরাধীদের বিচার দাবি, হেফাজতের শোডাউন, নতুন শিক্ষানীতির আলোকে শিক্ষার্থীদের হাতে নতুন বই, একই সঙ্গে ধর্মকে পুঁজি করা সংগঠনগুলোর শিক্ষানীতির বিরোধিতা, আস্তিকতা, নাস্তিকতা, মুসলিমত্ব আর হিন্দুত্ববাদের তালিকা প্রকাশ। 2010-এর শিক্ষানীতিতে শিক্ষার লক্ষ্য আর উদ্দেশ্যে বলা হয়েছিল অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে শিশুরা, কিন্তু চমক জুগিয়েছে 2017 সালে এসে পাঠ্যপুস্তকে স্থান করে নেওয়া হেফাজতের সুপারিশ তালিকা। বাদ দেওয়া হয়েছে সুপারিশে থাকা হুমায়ুন আজাদের বই কবিতা, সংযুক্ত হয়েছে বিদায় হজ, বাদ পড়েছে এস ওয়াজেদ আলীর রাঁচি ভ্রমণ, সত্যেন্দ্র সেনের লালগরুটা, সুকুমার রায়ের আনন্দ কবিতা সহ হেফাজতের লিস্টে থাকা প্রতিটি পাঠ্য, সংযুক্ত হয়েছে 4 দলীয় জোট আমলের বিষয়বস্তু। এ পরিবর্তন কাদের জন্য? কওমি মাদ্রাসার লোকেরা কি বলছে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তো শিক্ষা মন্ত্রণালয় হয়নি। আমরা এগুলি বারবার বলছি, কিন্তু তারা কেন এই কাজটি করছেন আমি জানি না। তারা দেশটিকে সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাচ্ছেন, একদিকে ইতিহাস বিকৃতির দিকে নিয়ে যাচ্ছেন। বলতে পারবেন না যে আমি তো জানি না এটা কিভাবে জানি হয়ে গেছে। এটা কবিতা, এত বড় বিখ্যাত কবিতা, সেটা ভুলভাবে লিখেছে, তাই না? বানান ভুল, এবং যে সমস্ত এই পরে বোঝা যায় যে এর ভিতরে হেফাজত কিংবা ধর্মীয় গোষ্ঠীর এক ধরনের চাপ আছে, বইগুলি আস্তে আস্তে একটা সাম্প্রদায়িক রূপ নিতে যাচ্ছে, তাই না? এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। পরিবর্তন কেমন, এমন প্রশ্নের উত্তর আছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় চলতে চাই, হেফাজতি চেতনায় নয়। আমরা যেভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন করে থাকি সেভাবেই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এসেছে, এখানে কারোর চাপ বা কারোর মতামতের ভিত্তিতে না। যারা দায়িত্বে ছিলেন তাদের দৃষ্টি এড়ালেও পরিবর্তনের হাওয়া কোন দিকে তা বেশ স্পষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠীর বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতি। পাঠ্যপুস্তকে যে অরাজকতা চলছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন বলে আসছি। সমস্যা হচ্ছে এই বিষয় নিয়ে আমরা যখনই কোনো কথা বলি, সরকার প্রধান, শিক্ষামন্ত্রী সবাই আমাদের উপরে বিরক্ত হন, কিন্তু তারা কখনো ভেবে দেখেন না বা হয়তো সেটার অবকাশ পান না আমরা পরবর্তী প্রজন্মকে কি ক্ষতি করে যাচ্ছি। যে ভুলগুলো রাখা হয়েছে সেই ভুলগুলি করা সম্ভব শুধুমাত্র একজন মানুষ যদি এগুলোতে একেবারে কোনো গুরুত্ব না দেয় তাহলে। কিন্তু রাষ্ট্র তার রাষ্ট্রীয় বই, তার বই, তাই না, তাদের দায়িত্ব আছে। পরিবর্তন এসেছে, আরো আসবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে যাবে তার দায়িত্ব নেবে কারা? কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। আসলে কোমলমতি বাচ্চারা যেন বিভ্রান্ত না হয়, সেই বিষয়ে নজর দিতে হবে। এবারে যেই ট্রেনের যে ধাক্কায় যে বিষয়টি হয়েছে প্রাইভেট কারের সঙ্গে, সেই খবরটি একটু জানাতে চাই। সেটার আপডেটটা, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত হওয়ার ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশির বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হককে প্রধান করে 4 সদস্যের এই কমিটিতে আছেন যান্ত্রিক বিভাগের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও মেডিকেল অফিসার পরিতোষ চক্রবর্তী। কমিটিকে 13 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান গ্রামে গতকাল রোববার সকালে মৈত্রী ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। মাহমুদ, আমরা যেটি বলছিলাম, আজকের আমাদের কিন্তু বিষয়বস্তু হচ্ছে বিজনেস আওয়ারের হিমাগারের খবর। যদি একটু দর্শক, 9 বছরেও চালু হয়নি কুমিল্লার হোমনা উপজেলার একমাত্র সবজি হিমাগার। এর মেশিনপত্র এখন নষ্ট হওয়ার পথে। হিমাগারটি চালু হলে হোমনা, তিতাস, মেঘনা, মুরাদনগর ও বাঞ্ছারামপুরের 2 সহস্রাধিক কৃষক উপকৃত হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টটি দেখুন। 2006-07 অর্থ বছরে কুমিল্লা হোমনা উপজেলার ওপারচর গ্রামে 2.88 একর জায়গায় একটি হিমাগার নির্মাণ করে কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। হিমাগারে 1000 মেট্রিক টন আলু ও 50 মেট্রিক টন সবজি সংরক্ষণের জন্য আলাদা স্থান রয়েছে। 2008 সাল থেকে আলু সংরক্ষণ শুরু হলেও সবজি সংরক্ষণের কার্যক্রম চালু হয়নি এখনো। কেন পাচ্ছে না সেটা তাদের ব্যাপার, তবে এতে করে আমরা সার্বিকভাবে আমাদের যে এলাকা এবং আমাদের এলাকার কৃষকগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমে সবজি কম দামে বিক্রি করে দিতে হচ্ছে চাষিদের। টমেটো করি বা অন্যান্য সবজি করি, এগুলি আমরা কম দামে বিক্রি করতে হইতেছে বা অনেক সময় নষ্ট হয়ে যায়। হিমাগারটা চালু হলে এলাকার খুব উন্নতি হবে, চাষি তারাও উপকৃত হবে, যারা ব্যবহার করবে ভোক্তা তারাও উপকার হবে।
সবজি সংরক্ষণের হিমাগারটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সবজি হিমাগারটি চালু হলে স্থানীয় সবজি চাষিরা এবং ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা সবজি সংরক্ষণের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারবেন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে দেশের বাইরের খবর। ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানি আর নেই। রোববার 82 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রাফসানজানিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার 1 ঘন্টারও বেশি সময় পর চিকিৎসকেরা জানান সাবেক এই প্রেসিডেন্ট আর বেঁচে নেই। মঙ্গলবার তেহরানে রাফসানজানির দাফন হবে। ইরানের গুরুত্বপূর্ণ এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাফসানজানি।